1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটল। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা পড়লে। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই। সরু চালের ভাত, 50 ব্যঞ্জন, সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথা ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধব কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে 16 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দুয়োরানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেলে। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন নতুন ঘর। ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো। ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললে, মহারাজ, ভয় কব না নির্ভয় কব? রাজা বললেন, নির্ভয় কও। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো, তাই তো, এ কথা বলতে হয়? বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখব। মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি।
বানর বললে, মহারাজ যাই, তবে মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী, ছোট রানীর মনের কথা প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছ কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে। সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানী রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি। সতীনের এ আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনই থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে। সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজার সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি ছি, অমন অভাগী মুখ দেখে না। নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাবনা কি? চুপি চুপি বিষ এনে দেব। দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললে, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো। জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকূট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মেঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচব না। বানর বললে, চল মা, খাটে শুবি,
অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন। মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে। রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছে কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাসী, বাঁদি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছ? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় দিলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে, পাতখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজচক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে, মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশে কত রাজকন্যার সন্ধান এলো, একটুও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশে রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যা ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, 2টি চোখ টানা টানা, 2টি ঠোঁট হাসি হাসি। এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিন, শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহাই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়,
সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন ছেলে কোথা পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা, ওঠ, চেলির জোর, মাথায় টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ফোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলু, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? দুদিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন কখন বর আসবে, বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশেন উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলে বিয়ে দিতে গেল। রানী আধার পুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্ন হরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিগনগরে এসে পড়ল। দিগনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিবে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল। বটগাছের দিকে এলো না। গায়ে বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আহ, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিকনগরে ষষ্ঠীর দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন।
দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরুন, দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরুন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরুনের কথায় মাসি পিসি মায়া করলে। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপুলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী ফোকর নল মুখে ঘুমিয়ে পড়লে। গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লে। দিগনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তা, শেয়াল, কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস, বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদবেড়াল উঠে এলো। কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠীতলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললে, ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশে বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরুন ভয় পেয়ে বললেন, আহ মর, এ মুখ পোড়া বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুরুন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিয়ে যা। আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বানর বললে, কই ঠাকুরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন। বানরের দিব্য চক্ষু হলো। বানর দেখলেন ষষ্ঠীতলা ছেলের রাজ্য। সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেখানেই দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল। কারো পায়ে নূপুর, কারো কাকালে হেলে, কারো গলায় সোনার দানা। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার 1,00,000 টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটাসোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলা, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই।
সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে শরবত, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যায্যলা টিয়ে পাখি, নদীর জলে গোল গোল বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগা মাসি, মাসি পিসি। তিনি খইয়ের মোয়া গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীলে ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে। ছেলেরা সেই নীলে ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়া পাখির দেশ। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে কেচমেচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়। সেই দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে 6 পণ কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জালমুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পান, সেই কাঠের দোলা, সেই 6 পণ কড়ি ফেলে কোন পাড়ার কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে। খোকা বাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন। মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন, বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে। কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠল। তার একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায় ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিলে। তাই দেখে ভোঁদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকা বাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর, ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে বানর কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলা সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্যলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানিকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে, কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে, আলো জ্বালিয়ে, বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটলি এসে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা, বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে,
কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গরু গরু ঢোল বাজিয়ে, পোঁ পোঁ বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, হুলু দিলে, বর কনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে, ছেলে নিয়ে, বাঁশি বাজিয়ে, ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটুলি দেশে রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যিই রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়া রাজ্যে সেই ৮,০০০ মানিকের ৮ গাছি চুড়ি, ১০ ভরি সোনার সেই ১০ গাছা মল পরিয়ে দিলেন। কনের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাজতে লাগল, ঝিকিমিকি জ্বলতে লাগল। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল।